আজকে আমার আমার থার্ড ইয়ারে তোমাদের সাথে প্রথম ক্লাস, এবং প্রায় 4 মাস বোধহয় এর মধ্যে চলে গেছে আর কি। তো এই আমরা যেই অনলাইন ক্লাসের যেই প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি, এইটার প্রধান উদ্দেশ্য হলো যে পড়াশোনাতে ফিরে আসা। তো আমার আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি, আমি যখন ছাত্র ছিলাম তখন আমাদের মাঝে মাঝে দীর্ঘ সময় এরকম ইউনিভার্সিটি বিভিন্ন কারণে বন্ধ হয়ে যেত, এবং ওই সময় যেটা হতো বেশিরভাগ ছাত্রছাত্রীর জন্য আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে যে ওই কি বলে লেখাপড়া থেকে অনেকটা দূরে সরে যায়। তো এই লেখাপড়া থেকে দূরে সরে গেলে এইটাকে তো আবার লেখাপড়ার টেবিলে আবার ফিরে আসার প্রয়োজন, তো সেইটাকেই মাথায় রেখে আমরা এই কাজটা করেছি। তো আজকে যেটা হবে, যেটা প্রথমেই দেখো লেখা আছে রিল্যাক্স। তোমরা খুব একটা এটা নিয়ে পার্টার্বড হয়ে যেও না যে একটা নতুন জিনিস, একটা পার্টারবেশন তৈরি হওয়া অস্বাভাবিক কিছু না, যে কিভাবে হবে কি হবে না হবে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। কাজেই ক্লাসটা এনজয় করার চেষ্টা করো রিল্যাক্সড ওয়েতে, এবং বি ভেরি ইজি অ্যান্ড ফ্রি। উইল সি যে কি হয় আর। তো যে কথা বলছিলাম যে এইটা একটা ইনফর্মাল ক্লাস হবে, এবং দেয়ার উইল বি ইনফর্মাল ডিসকাশন, এবং আমি যে এই ক্লাসটাকে বলতে চাচ্ছি ইটস লাইক দ্য বিগিনিং অফ দ্য বিগিনিং। আমাদের শুরুটা আমাদের আজকে আমরা করতে যাচ্ছি আর কি। তো এই শুরুতে আমরা যে কাজগুলো করব সেগুলো আমি তোমাদের একটু বলি। আমাদের আজকের এই ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে, আমি প্রথমে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে একটা রিক্যাপ করতে চাই। রিক্যাপ মানে তো বোঝো যে 4 মাস আগ পর্যন্ত আমরা ক্লাসে কি করেছি না করেছি আমি সেইটা একটু রিভাইজ করব। জাস্ট তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দেয়া যে আমরা কতদূর করেছিলাম, আমরা কি কি শিখেছিলাম, এর মধ্যে কতটুকু তোমাদের মনে আছে তোমরা ভালো বলতে পারবে। কিন্তু আমার মনে হয় যে আমরা একটু করে আলোচনা করলে হয়তো এগুলো আবার যেটাকে বলে মেমোরিকে জগ ব্যাক করা, আবার একটু করে মাথার ভিতরে আসবে আর কি। তো আজকে আমরা শুরু করব এই রিক্যাপ দিয়ে, এবং আমরা যে কটা ক্লাস পেয়েছিলাম সেই ক্লাসগুলোতে আমরা কি করেছি সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমাদের কোর্স, এবং সেই কোর্স তোমাদের কাছে সিলেবাস আছে কিনা আমরা জানি না, মানে আমার জানা নাই। তবে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যে কোর্সটা আছে সেই কোর্সে দুটো অংশ আছে, একটা হলো ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, একটা হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এর ক্লাসিক্যাল পার্টটুকু তোমাদের লিয়াকত স্যারের নেয়ার কথা, এবং আমার দায়িত্ব ছিল কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর পার্টটুকু কভার করা। আমরা শুরু করেছিলাম কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দিয়ে, কিন্তু এই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আসতে গেলে শুরুতেই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যাজ এ হোল এবং ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সম্পর্কে কিছু কথাবার্তা বলতে হয়। যেই কথাবার্তাগুলো কিন্তু আমি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, বলেছিলাম। তো যে কথাগুলো হয়েছিল সেগুলোই একটু বলি। প্রথম কথা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা কি আমি তোমাদের ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আসতে গেলে আসলে আমাদের যেই কোর্সটার কথা সবচেয়ে বেশি মনে রাখতে হয় সেটা হলো থার্মোডিনামিক্স, এবং তোমরা সেকেন্ড ইয়ারে থার্মোডিনামিক্স পড়েছো। এই কারো কারো মাইক্রোফোন বোধহয় অন আছে, তোমরা একটু এটা কি ইয়ে করো, আমি নিজেই কি মিউট করে দেবো কিনা। আচ্ছা, তোমরা যারা মিউট করো জানো তারা তোমাদের মাইক্রোফোন গুলো মিউট করো, তাহলে নয়েজ ফ্রি এনভায়রনমেন্টে ক্লাসটা নেওয়া সম্ভব হবে আর কি। হ্যাঁ, যেটা বলছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে তুমি যদি যেতে চাও তাহলে প্রথমে তোমাকে থার্মোডিনামিক্সে ফিরে যেতে হবে, এবং থার্মোডিনামিক্সে তোমরা কি করেছো এটা সেকেন্ড ইয়ারে করেছো, তোমাদের নিশ্চয়ই কিছু কিছু মনে আছে। থার্মোডিনামিক্সে আমরা যেটা করেছি সেটা হলো কোনো একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম, তার মানে বড়সড় একটা সিস্টেমে তোমার যে স্টেট ভ্যারিয়েবল গুলো আছে, যেমন প্রেসার আছে, ভলিউম আছে, টেম্পারেচার আছে, এদের সাথে এনার্জি এক্সচেঞ্জ, এদের পরিবর্তনের সাথে এনার্জি কন্টেন্টের পরিবর্তন, এগুলো কিভাবে হয় না হয় সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। অথবা স্টেট ভ্যারিয়েবল গুলো যেগুলো আছে যেমন প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এর একটার পরিবর্তন হলে অন্যগুলোতে কি ধরনের পরিবর্তন হয় এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করেছি।
এবং এই যে আমাদের যে বোঝার চেষ্টা ছিল, এইখানে সবকিছুই কিন্তু আমাদের যে দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি সেটা হলো ম্যাক্রোস্কোপিক। আমরা একটা বড় কন্টেইনারের কথা চিন্তা করেছি, একটা ঘরের কথা চিন্তা করেছি, একটা বড় ভেসেলের কথা চিন্তা করেছি, তার ভিতরে অসংখ্য গ্যাস পার্টিকেল আছে। অসংখ্য বলতে আমি কি বোঝাচ্ছি? অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রোস নাম্বার, তার মানে 10⁻23 অর্ডারের গ্যাস পার্টিকেল আছে। তারা সবাই মিলে কি আচরণ করছে প্রেসার, ভলিউম, টেম্পারেচারের রেসপেক্টে, সেইটা হলো তোমাদের থার্মোডিনামিক্সের পাঠ্য আর কি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে স্টেট ভেক্টর কি বলে, স্টেট ভ্যারিয়েবল বলতে কিন্তু শুধু প্রেসার, ভলিউম এবং টেম্পারেচারকে বোঝায় না। তোমাদের মাথার ভিতরে অনেকটা পিভিটি ঢুকে থাকে, সেই জন্য আমি কথাটা বলছি। এনি ভ্যারিয়েবল which can change the energy content of a system, তার মানে একটা সিস্টেমে যে এনার্জি কন্টেন্ট আছে, একটা সিস্টেমের ভিতরে কতটুকু এনার্জি আছে, সেই এনার্জি পরিবর্তন করার জন্য যত রকমের প্যারামিটার আছে, সেই সমস্ত প্যারামিটারই কিন্তু একটা করে স্টেট ভ্যারিয়েবল। যেমন তুমি ইচ্ছা করলে একটা ম্যাটেরিয়ালের ভিতরে যে এনার্জি আছে সেই এনার্জিতে পরিবর্তন আনতে পারো, সেটাকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে। এই সেন্সে ইলেকট্রিক ফিল্ড ইটসেলফ ইজ এ স্টেট ভ্যারিয়েবল। আবার তুমি কি করতে পারো, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ইচ্ছা করলে তুমি ম্যাগনেটাইজ করতে পারো, ডিম্যাগনেটাইজ করতে পারো উইথ দ্য হেল্প অফ ম্যাগনেটিক ফিল্ড। এবং এই ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তুমি যখন এটাকে ম্যাগনেটাইজ করবে, তখন কিন্তু তার এনার্জি কন্টেন্টে পরিবর্তন হবে, এবং সেখানে ওই ম্যাগনেটিক ফিল্ড নিজেই একটা স্টেট ভ্যারিয়েবল। আবার কি হতে পারে, যে তুমি একটা স্প্রিং টেনে যদি লম্বা করো, তাহলে তার ভিতরে এনার্জি স্টোর হবে। এই এনার্জিটা স্টোর হবে কেন? তোমরা জানো যে স্প্রিং টেনে লম্বা করলে তার ভিতরে স্প্রিং এর যে এক্সটেনশন হয় তার উপরে ডিপেন্ড করে স্প্রিং এর ভিতরে এনার্জি স্টোর করা যায়। তাহলে এখানে যে এনার্জিটা আসে এটা হলো স্ট্রেইন এনার্জি। স্ট্রেইন তোমরা বোধহয় ইলাস্টিসিটিতে পড়েছো, এটা হলো বিকৃতি। বিকৃতি ইটসেলফ ক্যান বি এ স্টেট ভ্যারিয়েবল। এরকম বহু রকমের স্টেট ভ্যারিয়েবল আছে। থার্মোডাইনামিক্সে আমরা স্টেট ভ্যারিয়েবল গুলোর পরিবর্তনের সাথে সাথে এনার্জির পরিবর্তন স্টাডি করি, কিন্তু আমরা যেটা করি সেটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম নিয়ে কাজ করি। এবং ওই যে সিস্টেম, তার ভিতরে যে পার্টিকেল গুলো আছে, যেগুলো মাইক্রোস্কোপিক এন্টিটি, এই পার্টিকেল গুলো নিজেরা কি করছে, তাদের ভিতরে কি ঘটনা ঘটছে, এগুলো নিয়ে কিন্তু এই থার্মোডাইনামিক্স মাথা ঘামায় না। থার্মোডাইনামিক্স মাথা ঘামায় পুরো ম্যাক্রোস্কোপিক সিস্টেমটা কি আচরণ করছে সেই জিনিস নিয়ে। তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কি করে? স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেটা করে সেটা হচ্ছে যে তুমি থার্মোডাইনামিক্সে যে বাল্ক ম্যাক্রোস্কোপিক প্যারামিটার গুলো আছে, তাদের ভিতরে যে সম্পর্ক স্থাপিত হয়েছে, যেমন তোমরা আইডিয়াল গ্যাসের জন্য লেখো পিভি ইকুয়ালস এনআরটি, এই সম্পর্কটার ভিতরে মাইক্রোস্কোপিক বডিগুলোর ভূমিকাটা কি করে আসে? নিশ্চয়ই মাইক্রোস্কোপিক যে পার্টিকেল গুলো আসে তারা বিভিন্ন রকমের কাণ্ড কারখানা করে বলেই আমরা ম্যাক্রোস্কোপিক্যালি পিভি ইকুয়ালস এনআরটি দেখতে পাই। তাহলে মাইক্রোস্কোপিক বডিগুলো আসলে কি করছে, যার কারণে ওই ধরনের একটা ইকুয়েশন স্টেট পাওয়া যাচ্ছে? এইটা যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আসতে হবে। তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কি করে? খুব সহজে যদি আমরা বলি, ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্সে স্টেট ভ্যারিয়েবল গুলোর ভিতরে যে সম্পর্ক, তার পিছনে যে মাইক্রোস্কোপিক ফিজিক্স আছে এবং এই দুটোর ভিতরে যে যোগসূত্র, এই যোগসূত্রটা স্থাপন করে হলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ঠিক আছে? আমি তোমাদেরকে আজকে যে প্রেজেন্টেশনটা দিচ্ছি, আমার ইচ্ছা আছে এটা রেকর্ড হচ্ছে। এইটার যে রেকর্ডেড, আই হোপ এটা রেকর্ড হচ্ছে। আমি তো রেকর্ডিং কথাটা কি দেখতে পাচ্ছি কোথাও? আমরা দেখতে পাচ্ছি এটা। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ, দ্যাটস ফাইন। হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে। আমি এই রেকর্ডেড তোমার প্রেজেন্টেশনটাকে ওই তোমাদের যে ফেসবুক গ্রুপ যেটা আছে আমি সেখানে দিয়ে দেবো আর কি। কাজেই যারা মিস করছো তারা পুরাটাই ওখান থেকে তাদের অবসর সময় দেখে নেওয়ার সুযোগ পাবে। আর শুধু তাই না, আজকে যে প্রেজেন্টেশন আমি এটার একটা পিডিএফ করেও তোমাদের ওই গ্রুপ পেজে দিয়ে দেবো। যেন প্রেজেন্টেশনটা যদিও এক্সট্রিমলি ইনফর্মাল, এর ভিতরে খুব বেশি আমি ওই রকম ক্লাসে যেমন লেকচার নিই সেই জিনিসটা নাই। এটা শুধু তোমাদেরকে পুরাতন জিনিসগুলো ধরিয়ে দেওয়ার জন্য। বাট স্টিল এটা একটা পিডিএফ কপি তোমরা ওই ফেসবুক পেজে পেয়ে যাবে আর কি। কাজেই আমি বোধহয় নির্দ্বিধায় কন্টিনিউ করতে পারি আর কি। তাহলে যেটা বলছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স মাইক্রোস্কোপিক বিহেভিয়ার এবং ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারের ভিতরে একটা লিঙ্ক তৈরি করে। এই লিঙ্ক তৈরি করতে হয় কি করে, তার বিভিন্ন রকমের তরিকা আছে যেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এই তরিকাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আমি ক্লাসিক্যাল দৃষ্টিভঙ্গি নিয়ে কাজটা করতে পারি, ক্লাসিক্যাল ফিজিক্স, যার মধ্যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নেই, কোয়ান্টাম মেকানিক্যাল স্টেট ফাংশন বলো, স্টেট ভেক্টর বলো, ওয়েভ ফাংশন বলো, আইগেন ফাংশন বলো, এই সমস্ত কথাবার্তাগুলো যেখানে নেই।
এইভাবে যদি আমি ক্লাসিক্যাল মেকানিক্সকে ট্রিট করি, তাহলে যে ক্লাসিক্যাল মেকানিক্স আছে দ্যাট ইজ কি বলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আছে, সেই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হচ্ছে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমাকে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কনসিডারেশনে আনতে হবে, স্টেট ভেক্টর, যেটা তোমরা থার্ড ইয়ারে যে কোয়ান্টাম মেকানিক্স পড়ছো সেখানে স্টেট ভেক্টর কথাটা হয়তো কোয়ান্টাম মেকানিক্স কোর্সে পাবে না, সেখানে ওয়েভ ফাংশন কথাটা আসবে, মোরলেস এরা একই মিনিং ক্যারি করে। সেই ধারণাগুলো আমাকে নিয়ে কাজ করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমরা যে সিস্টেমগুলো নিয়ে কাজ করব, এবং যেই সিস্টেমের ভিতরে ওই যে বললাম অ্যাভোগাড্রো সংখ্যক পার্টিকেল আছে অ্যাটলিস্ট, সেই পার্টিকেল গুলোকে উইল ট্রিট দেম অ্যাজ ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল। আমি এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ছুটির আগে তোমাদের ক্লাসে বলেছিলাম যে ক্লাসিক্যাল জগতে আমার যে সিস্টেম, সেই সিস্টেমের পার্টিকেল গুলো আইডেন্টিক্যাল বাট দে আর ডিস্টিংগুইশেবল। তার মানে তারা দেখতে হুবহু একই রকম, বাট সামহাউ দেয়ার আর ওয়েজ টু ডিস্টিংগুইশ দেম, তাদের আলাদাভাবে ডিস্টিংগুইশ করা যায়। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে আমরা যখন কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যাব, তখন আমাদের জগৎটাই এমন, আমাদের সিস্টেমটাই এমন, যেই সিস্টেমে যে পার্টিকেল গুলো আছে we cannot treat them as distinguishable. আমরা যতই চেষ্টা করি না কেন, নেচার একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে এবং সেই বাউন্ডারিতে আমরা আটকা পড়ে গেছি। আমরা চাইলেই পার্টিকেল গুলোকে ডিস্টিংগুইশেবল হিসাবে ট্রিট করতে পারবো না। এবং এর ফলে আমরা দেখব যে পুরো সিস্টেমের যে ট্রিটমেন্ট, এর পরের ক্লাসগুলোতে ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ট্রিটমেন্টের ভিতরে অনেক পার্থক্য তৈরি হয়ে যায়, ডিপেন্ডিং অন whether the particle can be treated as distinguishable or indistinguishable. ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এটাও আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে সত্যি সত্যি যদি ফিজিক্স শিখতে চাও, দিস ইজ ওয়ান কোর্স ইউ মাস্ট লার্ন। এই কোর্স বাদ দিয়ে তুমি অ্যাডভান্স লেভেলে কোনো ফিজিক্স করতে পারবে না। এটা যেই লেভেলেরই ফিজিক্স হোক না কেন, যেই ব্রাঞ্চেরই ফিজিক্স হোক না কেন, এটা কন্ডেন্স ম্যাটার ফিজিক্স হতে পারে, এটা নিউক্লিয়ার ফিজিক্স হতে পারে, এটা অ্যাস্ট্রোফিজিক্স হতে পারে, হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক অফ, এটা ইভেন অ্যাস্ট্রোবায়োলজি হতে পারে, এটা মেডিকেল ফিজিক্স হতে পারে। তুমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বাদ দিয়ে তুমি ফিজিক্সের ভিতরে ঢুকতে পারবে না। কাজেই এখানে যে ধারণাগুলো আছে, সেই ধারণাগুলো মাথার ভিতরে তোমাকে নিতেই হবে। নিতে হবে কেন? তার কারণ যেটা বলছিলাম, একটু অল্প কথায় বলি, যে আমাদের যে, আমি যদি মাইক্রোস্কোপিক সিস্টেমের এন্টিটি গুলোর দিকে তাকাই, তাহলে যেটা বলছিলাম যে তোমার সেখানে পার্টিকেলের সংখ্যা অ্যাভোগাড্রোস নাম্বার অর্ডারে, এবং এই নাম্বারটা এতই বড় যে পৃথিবীর সবাইকে এটা গুনতে লাগিয়ে দিলেও এদের এটা গুনে শেষ করতে মিলিয়নস অফ ইয়ার্স লেগে যাবে। 10 লক্ষ বছর ধরে পৃথিবীর, আজকে কোথায় যেন দেখছিলাম, আমাদের এখন লোক সংখ্যা 7.9 বিলিয়ন, প্রায় 800 কোটি মানুষ আছে। তো 10 লক্ষ বছর ধরে তারা যদি এটা গুনে, তোমার 1 মোল গ্যাসে কতগুলো গ্যাস পার্টিকেল আছে, তাদের পক্ষে গুনে শেষ করা খুব কঠিন হয়ে যাবে। বুঝতেই পারছো সংখ্যাটা কত বড়। তো এই সংখ্যক পার্টিকেল যেখানে আছে এবং তাদের মধ্যে মিউচুয়াল ইন্টারাকশন আছে, এই সমস্ত মিউচুয়াল ইন্টারাকশন তুমি যদি হিসাব করতে চাও ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টিকেলকে কনসিডার করে, সিম্পলি তুমি এটা কোনোদিন করতে পারবে না। তাহলে করতে যদি না পারি, তাহলে আমাদের কি করতে হবে? করতে যদি না পারি, তাহলে আমাদের হাতে একটি মাত্র অ্যাপ্রোচ আছে, সেটা হলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ব্যবহার করা। আমাদের অ্যাপ্রোচ হচ্ছে স্ট্যাটিস্টিক্সের আশ্রয় নেয়া। আমাদের গড় নিয়ে কাজ করতে হবে, আমাদের অ্যাভারেজ নিয়ে কাজ করতে হবে। যেখানেই অ্যাভারেজ নিয়ে কাজ করতে হবে, সেখানেই তোমাকে স্ট্যাটিস্টিক্সে আসতে হবে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স তোমাকে শেখায় এইরকম বিপুল সংখ্যক পার্টিকেল নিয়ে যে সিস্টেম তৈরি, সেই সিস্টেমে আমরা যদি কাজ করতে চাই, তাহলে আমরা কি করে গড় টড় গুলো বের করব, কি করে একটা ডিস্ট্রিবিউশন ফাংশন বের করব, কি করে একটা ঘটনা ঘটার, কি করে একটা এনার্জি স্টেটে কোনো পার্টিকেল থাকার প্রবাবিলিটি বের করব, এই সমস্ত জিনিসগুলো বের করতে গেলে তোমাকে অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স জানতে হবে। এবং এইটা তোমরা যত রকমের কোর্স করবে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোর্স গুলোর ভিতরে। যে কথাটা বলছিলাম, এর অনেকগুলো কথা তোমাদের বলে দিয়েছি, সেটা হলো আইডেন্টিক্যাল। আমাদের এগুলো হলো কিওয়ার্ডস, এই শব্দগুলো মাথার ভিতরে নিতে হবে। আইডেন্টিক্যাল মানে কি? আইডেন্টিক্যাল মানে হলো দেখতে শুনতে হুবহু একই রকম। আইডেন্টিক্যাল মানে কি দেখতে শুনতে হুবহু একই রকম? শুধু এইটুকুই? শুধু এটুকু না, আইডেন্টিক্যাল মানে এর চেয়েও বেশি। দেখতে শুনতে শুধু একই রকম হলে আইডেন্টিক্যাল হয় না। যেমন আমি যদি আজকে রাজশাহীর বাজার থেকে তোমার কি বলে ওটাকে, ওই শিবগঞ্জের চমচম কিনে, দুটো দোকান থেকে দুটো কিনতে পারি,
এবং দুটো দোকান থেকে যদি দুটো শিবগঞ্জের চমচম কিনি, হতে পারে দুটো চমচম দেখতে হুবহু একই রকম। তার মানে ইন এভরি রেসপেক্ট এই দুটো চমচম দেখতে সামহাউ একদম একই রকম, কিন্তু এদেরকে কি আমি ফিজিক্সের দৃষ্টিকোণ থেকে আইডেন্টিক্যাল বলতে পারবো? কে রেসপন্স করবে? আইডেন্টিক্যাল বলতে না স্যার। হযরত আলী বলতে পারবো না? পারবো না? না স্যার, এটা বলতে পারবো না স্যার। কেন বলতে পারবো না? নিশ্চয়ই আলাদা হতে পারে দুধের পরিমাণ। আমি দাগ দিয়ে আমার কামটা দেখতে হবে যে দুটো এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে, তোমরা বুঝেছো। নাও মিউট ইউর মাইক্রোফোন। এখন কথাটা হলো যে স্বাদে গন্ধে হুবহু একরকম হতে হবে, তার মানে শুধু দেখতে একরকম হলে চলবে না। ফিজিক্সের ইয়েতে কিভাবে বলতে হবে? তাদের প্রত্যেকটা প্রপার্টিও শুধু দেখতে এক নয়, ধর্মের দিক থেকেও সমস্ত ধর্মের দিক থেকে তারা আইডেন্টিক্যাল। তাহলে আমরা ফিজিক্সে বলবো দ্য টু পার্টিকলস আর আইডেন্টিক্যাল। এখন আমি যেটা বলেছিলাম তোমাদের ক্লাসে যে হ্যাঁ, দুটো পার্টিকেল সমস্ত দিক থেকে আইডেন্টিক্যাল হতে পারে, কিন্তু তারপরেও তারা ডিস্টিংগুইশেবল হতে পারে। এটা ক্লাসিক্যাল কনসেপ্ট। যেমন দুটো মার্বেল চারিদিক থেকে একই রকম, যেভাবেই তুমি দেখো না কেন ধর্ম দিক থেকে একরকম, দেখতে একরকম, সমস্ত প্রপার্টিতে একরকম, কিন্তু এই দুটো মার্বেল যখন দৌড়াদৌড়ি শুরু করে এবং আমি যদি এদের গতিবিধি আলাদা আলাদা ভাবে চিহ্নিত করতে পারি, তাহলে সমস্ত দিক থেকে এরা দেখতে একরকম হওয়া সত্ত্বেও তারা ডিস্টিংগুইশেবল। এবং ক্লাসিক্যাল পার্টিকেল গুলো ইন প্রিন্সিপাল সবসময় ডিস্টিংগুইশেবল। তুমি এদের প্রতি মুহূর্তের পজিশন, মোমেন্টাম, ভেলোসিটি ক্লাসিক্যালি তুমি কোনো না কোনো ভাবে তোমার উপায় আছে এগুলোকে নির্ণয় করার, কাজে এরা ডিস্টিংগুইশেবল পার্টিকেল। কিন্তু যখন তুমি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিতে যাবে, তুমি যখন কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্টের ভিতরে ঢুকবে, দেন আনসার্টেনিটি প্রিন্সিপল উইল বি দেয়ার। এবং আমি তোমাদের ক্লাসে দেখিয়েছিলাম যে দেয়ার আর টু প্যারামিটারস টু বি কনসিডার্ড। একটা হলো থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ, আর একটা হলো অ্যাভারেজ ইন্টারপার্টিকেল সেপারেশন। এই থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ কতখানি এবং অ্যাভারেজ ইন্টারপার্টিকেল সেপারেশন কতটুকু, এই দুটো আমরা তুলনা করে দেখব যে কোন কোন অবস্থায় কোয়ান্টাম পার্টিকেল, যেগুলোকে আমরা কোয়ান্টাম পার্টিকেল নামে ডাকছি, দে আর ইনডিস্টিংগুইশেবল। তুমি যতই চেষ্টা করো না কেন একটা থেকে আরেকটাকে তুমি আলাদা করতে পারবে না। আন্ডার দ্যাট সিচুয়েশন তুমি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স তাদের উপরে প্রয়োগ করতে পারবে না। এরপরে আমি তোমাদের ক্লাসে যেটা বলেছিলাম যে আমরা ইলেকট্রনকে জেনারেলি কিভাবে ট্রিট করি, এটা একটা কোয়ান্টাম পার্টিকেল, এর বহু কোয়ান্টাম ধর্ম আছে, কিন্তু এই যে আমরা বলি যে এটা কোয়ান্টাম পার্টিকেল, এটা ক্লাসিক্যাল পার্টিকেল, এটা কিন্তু পরিবেশ এবং পরিস্থিতির উপর নির্ভর করে। তার মানে অ্যাপারেন্টলি একটা কোয়ান্টাম সিস্টেম বিশেষ বিশেষ অবস্থার প্রেক্ষিতে ক্লাসিক্যাল সিস্টেমের মতো আচরণ করতে পারে, আবার অ্যাপারেন্টলি ক্লাসিক্যাল সিস্টেম আমি যদি তাকে এমন একটা অবস্থায় নিয়ে যাই, এইটা কিন্তু কোয়ান্টাম সিস্টেমের মতো কাজ করতে পারে। কেন? ওই যে যেটা বলছিলাম, একটা হলো ডি ব্রগলি ওয়েভলেন্থ আর একটা হলো ইন্টারপার্টিকেল সেপারেশন। যদি এই যে আমি যে ঘরের মধ্যে বসে আছি, তুমি যে ঘরের মধ্যে বসে আছো, এই ঘরের ভিতরে যে গ্যাস পার্টিকেল গুলো আছে, এই গ্যাস পার্টিকেল গুলোর তুমি যদি সমস্ত বৈশিষ্ট্য নিয়ে হিসাব কিতাব করো, তুমি যদি অঙ্ক করো, তাহলে দেখবে যে ইট ইজ সেফ টু ট্রিট দেম অ্যাজ ক্লাসিক্যাল পার্টিকেল। কিন্তু এখন এই ঘরের ভিতরে যে গ্যাস পার্টিকেল গুলো আছে, এগুলোকে যদি আমি স্কুইজ করে খুব ছোট একটা জায়গাতে নিয়ে আসি, তাহলে এদের মধ্যে অ্যাভারেজ ইন্টারপার্টিকেল সেপারেশন যখন কমে যাবে উইথ রেসপেক্ট টু দ্য, ইন কম্প্যারিজন টু দ্য থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ, তখন কিন্তু এদেরকে আর ডিস্টিংগুইশেবল পার্টিকেল হিসেবে ট্রিট করা যাবে না। তখন দেখা যাবে যে আমার শুরুতে যেটা ক্লাসিক্যাল সিস্টেম ছিল, এখন এটি স্কুইজ করার ফলে এইটা কোয়ান্টাম সিস্টেমে পরিণত হয়েছে। কাজে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে যাওয়া যায়। তোমার ইলেকট্রন আছে, ইলেকট্রন গুলো যদি একটা আরেকটা থেকে খুব দূরে দূরে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, যদি ইলেকট্রন গুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, তুমি কিন্তু এদের কোয়ান্টাম প্রপার্টি আর তোমার কাছে ওইভাবে প্রমিনেন্ট থাকবে না। তাদের ইচ্ছা করলে তুমি ডিস্টিংগুইশেবল পার্টিকেল হিসেবে ট্রিট করতে পারবে। তো এই ট্রানজিশনের কথা তোমাদেরকে আমি বলেছি, তোমরা এটাকে আবার একটু তোমাদের মাথা থেকে বের করে নাও, আসে তোমাদের মাথায়, আই হোপ। তারপরে আমি তোমাদের যেটা পড়িয়েছিলাম সেটা হলো পস্টুলেটস অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এবং এটা পড়াতে যে আমি বলেছিলাম যে সমস্ত থিওরি দাঁড়িয়ে থাকে কতগুলো পস্টুলেটের উপরে, এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এরও কিছু পস্টুলেট আছে। আমি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর পস্টুলেট গুলো তোমাদের বলেছিলাম, এবং সেই পস্টুলেট গুলো তো আমি তোমাদের খাতায় লিখে দিয়েছিলাম। আমি জানি না তোমাদের সেই সময় নোটপত্র গুলো আসে কিনা, বাট যেহেতু আমি নেক্সট ক্লাস আবার পস্টুলেট দিয়ে শুরু করবো, আই উইল রিপিট দেম।
টু সাম এক্সটেন্ট। আর তোমাদের একই সাথে আমি আরো কিছু ধারণা দিয়েছিলাম, সেটা হলো ম্যাক্রোস্টেট এবং মাইক্রোস্টেট। ম্যাক্রোস্টেট হলো একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেমকে স্পেসিফাই করতে আমাদের যে কথাগুলো বলা দরকার। যেমন আমি বারবার তোমাদের ক্লাসের উদাহরণ দিয়েছিলাম, তোমাদের ক্লাসটাকে যদি আমি স্পেসিফাই করতে চাই তাহলে আমি যে কথাগুলো বলি সেটা হলো 130 নাম্বার রুম, দ্যাট গিভস দ্য ভলিউম অফ দ্য রুম। 70 জন ছাত্র, দ্যাট গিভস দ্য নাম্বার অফ পার্টিকলস ইন দ্যাট রুম। এইটুকু বলে দিলে তোমরা কোথায় আছো, কতজন আছো, সেই ডেসক্রিপশনটা দেওয়া হয়ে যায়। উইথ দ্যাট ডেসক্রিপশন আমরা যেটা ডেসক্রাইব করলাম সেটা হলো ম্যাক্রো স্টেট অফ দ্য সিস্টেম। কিন্তু তোমরা যখন বেঞ্চে বসেছো, তোমরা যখন ডেস্কে বসেছো, তখন তোমরা এক একদিন এক একটা পার্টিকুলার কি বলে ডিস্ট্রিবিউশন নিয়ে বসো। প্রতিদিন তোমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে বারবার একই ইয়েতে বসা, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। তোমরা রোববারে যেভাবে বসো, দেখা যায় সোমবারে বসাটা তার থেকে একটু আলাদা। এক্স হয়তো প্রথম দিন সেকেন্ড বেঞ্চে বসেছিল, দ্বিতীয় দিন সে হয়তো ফার্স্ট বেঞ্চে চলে এসছে, অল দোজ থিংস। তার মানে কি, ক্লাসের ডেসক্রিপশনটা একই রকম রেখে আমরা ভিতরের পার্টিকেল ডিস্ট্রিবিউশন কিন্তু আলাদা করতে পারি। এবং এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, এই প্রত্যেকটা যে আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন, এগুলো হলো মাইক্রোস্টেট করেসপন্ডিং টু দা ম্যাক্রোস্টেট, যেটা হলো পুরো সিস্টেমের ডেসক্রিপশন। এবং আমি বলেছিলাম এখান থেকে থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটির কথা অথবা থার্মোডাইনামিক প্রবাবিলিটির কথা। থার্মোডাইনামিক প্রবাবিলিটি হচ্ছে একটা গিভেন ম্যাক্রোস্টেটের জন্য কত রকমের মাইক্রোস্টেট তৈরি হয়, এই যে সংখ্যাটা, এটা হলো থার্মোডাইনামিক প্রবাবিলিটি। তারপরে আমি বলেছিলাম স্টেট অফ ইকুইলিব্রিয়ামের কথা। আমরা যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা পড়বো, সেই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা হচ্ছে কমপ্লিটলি ইকুইলিব্রিয়াম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম স্টেট হচ্ছে এমন একটা স্টেট, তার জন্য যে স্টেট ভ্যারিয়েবল গুলো আছে এর ভ্যালু গুলো ফিক্স থাকে, সময়ের সাথে সাথে এই ভ্যালু গুলো চেঞ্জ হয় না। হ্যাঁ, মাইক্রোস্কোপিক্যালি অনেক রকমের পরিবর্তন হতে পারে, কিন্তু ম্যাক্রোস্কোপিক যে স্টেট ভ্যারিয়েবল গুলো আছে, যেমন প্রেসার, ভলিউম, টেম্পারেচার, in a thermodynamic system under equilibrium, এর যে প্রেসার, এর যে ভলিউম, এর যে টেম্পারেচার, এটা ফিক্সড। নতুন প্রেসারে গেলে নতুন ইকুইলিব্রিয়াম ভলিউম এবং নতুন ইকুইলিব্রিয়াম টেম্পারেচার তৈরি হয়। নতুন ইকুইলিব্রিয়াম স্টেটে গেলে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম স্টেটটার উপরে কাজ করতে হয়। তার মানে কি, তুমি যদি কোনো কিছু না করো তাহলে একটা ইকুইলিব্রিয়াম স্টেট ঠিক যেভাবে আছে সে সেইভাবেই থাকবে উইথ রেসপেক্ট টু ইটস স্টেট ভ্যারিয়েবলস। এরপরে আমি তোমাদের এনসেম্বলের কথা বলেছিলাম যে একটা ম্যাক্রোস্টেট, তার জন্য পসিবল যতগুলো মাইক্রোস্কোপিক কনফিগারেশন আছে, যতগুলো আছে, এদের সবগুলোকে যদি আমি একসাথে বিবেচনা করি তাহলে ওই ম্যাক্রোস্টেটের জন্য আমি যে জিনিসটা বিবেচনা করছি তার নামই হচ্ছে এনসেম্বল। কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ধারণাগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ। এই ধারণাগুলো মাথায় না থাকলে তুমি স্ট্যাটিস্টিক্যাল মেথডস করতে পারবে না। তাহলে ম্যাক্রোস্টেট আমরা বুঝি, মাইক্রোস্টেট আমরা বুঝি, তাহলে এনসেম্বলটা আমরা এইভাবে বুঝতে পারি যে একটা ম্যাক্রোস্টেটের জন্য যত রকমের পসিবল মাইক্রোস্টেট থাকা সম্ভব, সেই সমস্ত মাইক্রোস্টেট গুলোর ছবি যদি আমি একসাথে একটা বড় বোর্ডে টাঙাই, তাহলে এই পুরো বোর্ডে যতগুলো ছবি দেখা যাবে, এই ছবির সমষ্টি হলো ওই ম্যাক্রোস্টেটের জন্য এনসেম্বল। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি একটু বলে নিচ্ছি তোমাদের। আমি যে কথাগুলো বললাম থার্মোডাইনামিক্স এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে, সেই কথাগুলোকে কার্সন ওয়াং তার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে সামারাইজ করেছে এই শব্দগুলো দিয়ে, এই সেন্টেন্স, এই বাক্যগুলো দিয়ে। এই বাক্যগুলো তোমরা একটু খেয়াল করো। এই বাক্যগুলোর ভিতরে যেটা বলা আছে সেটা হচ্ছে statistical mechanics is concerned with the properties of matter in equilibrium in the empirical sense used in thermodynamics. কথাটার অর্থটা কি? কথাটার অর্থ হলো থার্মোডাইনামিক্সে আমরা ইকুইলিব্রিয়াম বলতে যা বুঝি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সেও আমরা ইকুইলিব্রিয়াম বলতে তাই বুঝি। তারপরে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা তোমরা পড়বে। এই প্যারাগ্রাফটা তোমরা পড়বে এবং তোমাদের কাজ হলো এই প্যারাগ্রাফে যে কথাবার্তাগুলো বলা আছে এটা তোমরা একটু তোমাদের নিজেদের ভাষায় সামারাইজ করার চেষ্টা করবে। ঠিক আছে? এবং সামারাইজ করে কে কি পেলে আমি খুব খুশি হব, সেটা যদি তোমরা বাংলায় লিখে তোমাদের ফেসবুক যে গ্রুপ পেজটা আছে সেই পেজে তোমরা যদি তোমাদের সামারিটা ওইখানে একটু লেখো, তাহলে আমি একটু দেখবো যে এই যে দীর্ঘ ছুটি গেল, আমি যে প্রেজেন্টেশন দিচ্ছি
এখানে যে প্যারাগ্রাফ গুলো আছে সেগুলো থেকে তোমাদের মাথায় কি ঢুকলো, হুইচ আই নিড টু নো, আমার এটা দেখা দরকার যে তোমরা কি করছো না করছো। ঠিক আছে, এইটা আমি আশা করবো যে তোমরা সবাই একটু চেষ্টা করে দেখবে যে হোয়াটস গোয়িং অন হিয়ার। আচ্ছা, তো এর পরের ক্লাসে আমি কি করব? আজকে আমি তোমাদের সাথে আসলে যেটা করছি যেটা শুরুতেই বলেছিলাম যে একটা ইনফর্মাল ডিসকাশন, আগে আমরা কি করেছি সেটা নিয়ে কিছু আলাপ আলোচনা। এর পরের ক্লাসে আমি যেটা করব সেটা হবে একটা ফর্মাল ক্লাস, এবং আসলেই ক্লাস যেভাবে হয়, যেভাবে এই নতুন প্ল্যাটফর্মে আমি ক্লাস নেব বলে ভাবছি, সেটা হচ্ছে কি, আমরা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যে পস্টুলেট গুলো আছে সেই পস্টুলেট গুলো নিয়ে ফর্মাল আলোচনা শুরু করব। কিন্তু সেই আলোচনার আগে আজকে আমি যে কথাগুলো বলেছি তোমাদের উচিত হবে সেই সমস্ত জিনিসগুলো একটু কি বলে তোমাদের একটু দেখে রাখা, ঠিক আছে? এবং আমি আশা করি তোমরা সেটা করবে। এরপরে আমি যে কাজটা করতে যাচ্ছি আজকে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আমি পুরো ফ্লোর তোমাদের উপরে ওপেন করে দেব, বাকি সময়টা আমি তোমাদের সাথে কথা বলে কাটাবো। তোমরা কি ভাবছো আজকের ক্লাস নিয়ে, তোমাদের কোনো প্রশ্ন এবং এই ক্লাসটাকে ইফেক্টিভ করার জন্য তোমাদের কি করার আছে সেগুলো নিয়ে আমরা আলাপ করব। আমি আজকে যেটা দেখলাম এখন পর্যন্ত, যে আমি আমার ছাত্রছাত্রীদের ভিতরে ইন টোটাল সর্বোচ্চ সংখ্যা যেটা পেয়েছি সেটা বোধহয় 51 বা 52, এই মুহূর্তে আমি 50 দেখতে পাচ্ছি আর কি। তোমাদের ক্লাসে তোমরা কি একজন আমাকে একটু বলবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 84। 84। কাজে দেখতেই পাচ্ছ যে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু আজকে ক্লাসে নেই আর কি। তো এইটা আমার জন্য সবসময় খুব বড় একটা কনসার্ন। আমার ছাত্রছাত্রীদের ভিতরে নানান অসুবিধা থাকার কারণে অনেকেই অনলাইন অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারছে না, হয়তো তারা অনেক সমস্যার ভিতরে আছে। তো এটাই যেখানে অবস্থা, তাহলে এই ক্লাসটা আমি কিভাবে ইফেক্টিভ করতে পারি আমি সেটা নিয়ে 5 মিনিট একটু কথা বলবো। তো আমি এই ক্লাসটা যেভাবে করব সেটা হচ্ছে যে কালকে না, এর পরে যে ক্লাসটা হবে, এবং তোমরা বোধহয় নোটিস পেয়ে গেছো যে আজকেই শেষ দিন, এর পরে যে ক্লাস হবে মানে বিশ্ববিদ্যালয়ের নোটিশ যেটা আমাদেরকে বলা হয়েছে 21 তারিখের পর থেকে অনলাইন ক্লাস বন্ধ করে ছুটির পরে আবার অনলাইন ক্লাস শুরু করতে আর কি। তো এর পরের দিন আমি যেটা করব সেটা তো বললামই, যে আমি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর পস্টুলেট নিয়ে কথা বলবো। জেনারেলি আমি যেভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করবো জেনারেলি সেটা হলো, প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি একটা প্রেজেন্টেশনে যাব। এই প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমি তোমাদের 5 বা 10 মিনিট সময় দেব। এই 5 বা 10 মিনিট সময় আমি দেব এই ক্লাসের আগের ক্লাসে আমি যে আলোচনা করেছিলাম সেই ক্লাস নিয়ে তোমাদের কোনো বক্তব্য আছে কিনা ভালো করে বলো। তাহলে ইন জেনারেল একটা ক্লাস শুরু হবে 5 বা 10 মিনিটের একটা আলোচনা দিয়ে, যে আলোচনাটা তোমরা করবে কি নিয়ে আলোচনা করবে, তার আগের ক্লাসে আমি যা করেছিলাম সেটা তোমরা পড়ে কি বুঝেছো, সেটা নিয়ে তোমাদের কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে তোমরা কথা বলবে। এটা আমি করব এই জন্য যে অনলাইন ক্লাসে অনেকেই সরাসরি অংশ নিতে পারে। তাদের জন্য আমার ক্লাসকে রিচ করার উপায়টা কি? তাদের জন্য আমাদের ক্লাসকে রিচ করার উপায় হচ্ছে যে তোমাদের যে গ্রুপ পেজে আমার প্রেজেন্টেশনও থেকে যাবে, আমার হ্যান্ড আউটের পিডিএফও থেকে যাবে। হয়তো তারা 7 দিন সময় পাবে এই প্রেজেন্টেশনটা দেখার এবং এই হ্যান্ড আউটটা পড়ার। এইটা পড়ে তাদের মনে কিছু প্রশ্ন জাগতে পারে, যেই প্রশ্নটা নিয়ে আমি তাদেরকে একটা সুযোগ দেব, তারা যদি তার পরের ক্লাসে অংশ নেয় তাহলে শুরুতে তারা যেন সেই প্রশ্নগুলো নিয়ে আমার সাথে আলাপ করতে পারে। এটা তাদের সুযোগ দেওয়ার জন্য আমি এই সময়টুকু বরাদ্দ করব। এরপরে যেটা হবে সেটা হলো একটা ফর্মাল প্রেজেন্টেশন। আজকে যেরকম প্রেজেন্টেশন হলো এরকম একটা স্লাইড শো প্রেজেন্টেশন হবে। প্রেজেন্টেশনের শেষে আমি যেটা করতে চাই, আমি তোমাদের কিছু রিডিং ম্যাটেরিয়াল দেব, যেটা অনেকটা ক্লাস নোটের মতো। তার মানে শুধু প্রেজেন্টেশন না, প্রেজেন্টেশনের পরে কিছু লেকচার নোটের মতো জিনিস থাকবে, যেটা প্রেজেন্টেশনের সাথে শেষের দিকে অ্যাপেন্ডেড থাকবে। এবং এই পুরো প্রেজেন্টেশনটা ওই লেকচার নোট সহ আমি পিডিএফ করে আবারও এটা গ্রুপ পেজে দিয়ে দেব, যেন যারা ওই ক্লাস লাইভ অ্যাটেন্ড করতে পারেনি তারা ওইখান থেকে এটা পেয়ে যেতে পারে। ঠিক আছে, এটা হলো আমার ক্লাস নেয়ার ধারা। তোমরা কি বুঝতে পেরেছো আমি কিভাবে ক্লাস নিতে যাচ্ছি? পরিষ্কার? আচ্ছা, একই সাথে কি হবে, পুরো প্রেজেন্টেশন যেটা বলছিলাম এটা তো রেকর্ডেড থাকবে এবং সেই রেকর্ড তোমরা ওই পেজে পেয়ে যাবে। আজকে আমি চেষ্টা করছিলাম এটা ফেসবুক লাইভের সাথে কানেক্ট করার,
কিন্তু কোনো কারণে মেবি আমার কম্পিউটার স্লো, আমার ডেটা ট্রান্সফার সেরকম ছিল না, আমি ফেসবুক লাইভের সাথে কানেক্ট করতে পারিনি। কাজে যেটা হবে, এই রেকর্ডেডটাকেই আমাকে আবার আপলোড করতে হবে। তবে আমি চেষ্টা করব ভবিষ্যতে ফেসবুক লাইভের সাথে কানেক্ট করে দিতে, সেক্ষেত্রে আর নতুন করে আমাকে আপলোড করতে হবে না, ওটা ওই গ্রুপ পেজে সবসময়ই থেকে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমি এইভাবে ক্লাস চালাতে চাই। এখন আমি তোমাদের কাছ থেকে তোমাদের সুবিধা অসুবিধা বা আজকের ক্লাস নিয়ে তোমাদের যে বক্তব্য আছে, আমি বাকি সময়টা আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। যারা কিছু বলতে চাও তাদের দুটো অপশন আছে, একটা হচ্ছে তারা তাদের মাইক্রোফোন আনমিউট করে আমার সাথে কথা বলতে পারো, অথবা যেটা করতে পারো, দেখবে তোমাদের একটা অপশন আছে, তোমরা ইচ্ছে করলে হাত তুলতে পারো। তোমরা যদি হাত তোলো তাহলে আমি তোমাদের তাকে ফ্লোর দেব এবং সে তার মনের কথাগুলো আমার সাথে শেয়ার করতে পারবে। এখন পুরো ফ্লোর তোমাদের জন্য। আমি যেটা করছি, আমি এখন স্টপ শেয়ারিং করছি, আমি এই প্রেজেন্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন ফ্লোর ইজ ওপেন টু ইউ অল। ঠিক আছে, তোমাদের কার কি বলার আছে তোমরা বলতে পারো, এবং কি বলতে পারো এই ক্লাসটা আরো ভালো করে আমি কিভাবে নিতে পারি, কিভাবে নিলে তোমাদের উপকার হয়, কি করা যেতে পারে। আমার তোমাদের হেল্প দরকার, আমার তোমাদের হেল্প পার্টিকুলারলি এই জন্য দরকার যে এই কাজে তোমরা যেমন নতুন, আমি নিজেও নতুন। কাজেই আমরা যদি পরস্পরকে ফিডব্যাক দিই তাহলে উই ক্যান ডু ইট বেটার, এবং আমাদের তো আপাতত এই চেষ্টা করতে হবে। সো বলো তোমরা কে কি বলবে। তোমরা যদি কথা না বলো তাহলে পুরো ভেঞ্চারটা একটা অর্থহীন ভেঞ্চারে দাঁড়াবে। কথাটা বোঝা আছে? স্যার, হ্যাঁ বল। আপনি যে যে স্টেপগুলোর কথা বললেন আর কি, এখানে ক্লাস নেওয়া হবে, এরপর আবার সেটা অনলাইনে দেওয়া হবে, আর যারা আমরা ক্লাস করতে পারতেছি না তারা পরবর্তীতে আবার আচ্ছা, ক্লাসগুলো কে দেখতে। কথা বলছো একটু বলো প্লিজ, তোমার নাম বলো। হযরত আলী স্যার। হ্যাঁ, হযরত আলী। হ্যাঁ হযরত আলী সাহেব বলেন। বলতেছি স্যার, আপনি যে স্টেপগুলোর কথা বললেন আর কি, এটা আমাদের জন্য খুবই বেটার হবে, যারা আমরা ক্লাস মিস করব পরবর্তীতে আবার আমরা ওই ক্লাসগুলো করতে পারবো, বারবার আমরা দেখতে পাবো, তো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখতেছি না, আমি তো সমস্যার কথা শুনতে চাচ্ছি হযরত আলী। সমস্যা তো আছেই, সমস্যা না থাকলে 80 জনের ভিতরে পার্টিসিপেন্ট 52 জন কেন, তাই না? আমরা স্যার হচ্ছে যে যারা অ্যাটেন্ড করেছি তারা তো করেছি, আর যারা করেনি তাদেরকে তাদের সঙ্গে শেয়ার একটু আলোচনা করে আসলে কেন তারা করতে পারতেছে না সে বিষয়ে আসলে আমাদের একটু দেখা দরকার। অবশ্যই। এবং আমরা যতটুকু পারি হেল্প করে তাদেরকে আসলে এখানে নিয়ে আসা আমাদের আসলে সবার কাজ হওয়া উচিত আর কি। হ্যাঁ হযরত আলী, আমি আরেকটা কথা একটু অ্যাড করতে চাই। এইটা তো আমরা সবাই একটা বিপদের মধ্যে আছি, তাই না? অবশ্যই স্যার। এবং এই বিপদ আপদ কবে কাটবে আসলে এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ বলতে পারবেন না আর কি। এটা আরো অনেক দীর্ঘস্থায়ী হতে পারে, খুব তাড়াতাড়ি আমি এটা চলে যাবে সেটা দেখছি না আর। এই সময়টা কিন্তু একজন আরেকজনকে হেল্প করার সময়। ঠিক আছে, তোমাদের বন্ধুদের উচিত সবাই সবার প্রতি কতটুকু হেল্প করতে পারে। সবার সুযোগ তো সমান না, তাই না? সো হোয়াট ইউ মাস্ট ডু, ইউ মাস্ট হেল্প ইচ আদার। তোমরা সবাই সবাইকে সাহায্য করো, সবাই সবার খোঁজ খবর রাখো, কার কি অসুবিধা আছে সেটা নিজে জানো, আমাদেরকে জানাও, এবং হেল্প করতে হবে, সবাই সবাইকে হেল্প করতে হবে। অবশ্যই স্যার, ফ্যামিলির মতো আর ফ্যামিলিকে অসুস্থ হলে তো আমরা দেখা দরকার। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। অরুণের ওখান থেকে সাউন্ড আসতেছে, ওটা অফ রাখলে ভালো হবে। অরুণ। হ্যাঁ, অরুণ যদি কিছু বলতে চাও বলতে পারো, অথবা যে বলতে চাও সে বলতে পারো, অথবা হাত তুলতে পারো। দেখো তোমাদের হাত তোলার অপশন আছে। তোমরা পড়াশোনা নিয়েও কথা বলতে পারো, আজকের ক্লাস নিয়ে কথা বলতে পারো, দো ইটস ইনফর্মাল, তোমাদের যার যা বলার আছে তোমরা বলতে পারো। শোনো, আমি একটা কথা বলি তোমাদের, এইটা তোমাদের জন্য একটা বড় সুযোগ। বড় সুযোগ কি জানো? ক্লাসে আমি তোমাদের যে খপ করে ধরি আর বকাবকি করি, কিন্তু খপ করে ধরতে পারবো না। আর অনলাইন ক্লাস যেহেতু বকাবকিও হয়তো অতখানি করতে পারবো না। সো ইউ শুড টেক দিস চান্স, এবং যত রকমের কথা আছে তোমরা তোমাদের বলা উচিত, ইউ শুড শেয়ার ইট উইথ মি। কথা না বললে হবে কি করে? স্যার, তোমার নাম বলো, এটা নিয়ম, ঠিক আছে? আমরা যেহেতু সবাই সবাইকে দেখতে পাচ্ছি না, তোমরা যখন প্রশ্ন করবে তুমি তোমার নামটা বলো। নাজমুল হোসেন। হ্যাঁ নাজমুল, বলো। এনসেম্বলের বিষয়টা যদি আরেকটু বলতেন। কি বাবা? এনসেম্বল। এনসেম্বল,
এনসেম্বল হচ্ছে ওই যে ওই একই কথা, তোমার একটা টেবিল আছে, খাবার টেবিল, ঠিক আছে? এখন খাবার টেবিল আছে, তার উপরে 4 রকমের আইটেম আছে। এই যে ডেসক্রিপশনটা দিলাম, এটা কেমন ডেসক্রিপশন? এটা কি মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন না ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন? ম্যাক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন। কারণ কি আছে ওখানে, কি আলু ভাজি আছে নাকি তোমার মুড়ি ঘন্ট আছে? আমি তো কিছু বলিনি। আর কোনটা কোথায় আছে সেটাও বলিনি। আমি বলেছি 4 রকমের আইটেম আছে আর একটা টেবিল আছে, ঠিক আছে? তাহলে এটা হলো ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন। এখন এই 4 রকমের আইটেম টেবিলের উপরে কতভাবে সাজানো যায়? নিশ্চয়ই অনেক ভাবে রাখা যায়। প্রথমে মুড়ি ঘন্ট রাখা যায়, তারপরে আলু ভর্তা, তারপরে পরোটা, তারপরে তোমার কি বলে সেমাই, হোয়াটএভার তোমার যেটা মনে হয়। আবার প্রথমে সেমাই রাখা যায়, তারপরে হচ্ছে কি বলে মুড়ি ঘন্ট, আলু ভাজি ইত্যাদি। তাহলে এই প্রত্যেক এটা মিউট করতে হবে। হ্যাঁ নাজমুল, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে আমি এই আইটেমগুলো টেবিলের উপরে বিভিন্ন ভাবে সাজাবো, এবং আমি যখন বলে দেবো যে প্রথমে মুড়ি ঘন্ট, তারপরে হচ্ছে তোমার আলু ভাজি, এইটা কেমন ডেসক্রিপশন? ম্যাক্রোস্কোপিক না মাইক্রোস্কোপিক? এটা স্যার মাইক্রোস্কোপিক। এক্স্যাক্টলি। তাহলে এই টেবিলে যত রকম ভাবে তুমি আইটেম সাজাতে পারো, সেই সমস্ত ভাবে সাজানোর পরে তুমি যদি একটা ছবি নাও, তাহলে অনেকগুলো টেবিলে অনেকভাবে আইটেম সাজানো ছবি পাবে না? জি স্যার। এই সমস্ত ছবি নিয়ে তুমি যদি একটা বড় ছবি বাঁধাই করতে পারো না? জি স্যার। এইটা হবে তোমার ওই সিস্টেমের এনসেম্বল। তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। শাকিরা বিল্লাহ কথা বলতে চাও? স্যার ওয়েভ ফাংশন সম্পর্কে একটু বলতেন যদি, তাহলে ভালো হতো। ওয়েভ ফাংশন তোমরা পড়বে তো কোয়ান্টাম মেকানিক্স এর, আমার ধারণা তোমরা ওয়েভ ফাংশন পড়েওছো আর কি, তাই না? পড়ো নি? স্যার আপনি একদিন ক্লাসে বলছিলেন কিন্তু ভুলে গেছি এখন। এর আগের ক্লাসেও এই টপিকটা আসলো তো তাই। ওয়েভ ফাংশন একেবারে তোমার কোয়ান্টাম মেকানিক্যাল একটা ধারণা। আমরা একটা কোয়ান্টাম সিস্টেম কিভাবে ইভলভ করে মানে বোঝো তো? একটা কোয়ান্টাম সিস্টেম, তার আচার আচরণ কেমন, সময়ের সাথে সাথে তার কি পরিবর্তন হয় না হয়, সেই সিস্টেমের পজিশন, মোমেন্টাম, এনার্জি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, তুমি যে কোনো ধরনের ফিজিক্যাল প্যারামিটারের কথা চিন্তা করতে পারো। এই প্যারামিটার গুলো সময়ের সাথে সাথে কি করে পরিবর্তিত হয়, এই প্যারামিটার গুলোর ভ্যালু কেমন, একটা কোয়ান্টাম সিস্টেম। এগুলো যদি জানতে চাও তাহলে তোমার একটা পার্টিকুলার ফাংশনের দরকার হয়, যেই ফাংশনের ভিতরে এই সমস্ত ফিজিক্যাল প্যারামিটারের সম্পর্কে যত রকমের ইনফরমেশন থাকা সম্ভব সেই ইনফরমেশন গুলো থাকে। এবং এইরকম একটা ফাংশন যেটা একটা কোয়ান্টাম সিস্টেমের, একটা কোয়ান্টাম স্টেটের যাবতীয় ফিজিক্যাল প্রপার্টি ধারণ করে, সেইটার একটা নাম দেওয়া হয়েছে এবং সেটাকে বলা হয় ওয়েভ ফাংশন। এই ওয়েভ ফাংশনটা আমরা ব্যবহার করি আমরা যখন ওয়েভ মেকানিক্স করি। থার্ড ইয়ারে তোমরা যে কোয়ান্টাম মেকানিক্স করবে সেটা বেসিক্যালি ওয়েভ মেকানিক্স। সেই ওয়েভ মেকানিক্সে ওই ওয়েভ ফাংশন নিয়ে ডিল করা হয়। ওয়েভ ফাংশন হচ্ছে একটা প্যারামিটার, একটা কোয়ান্টাম স্টেট ডেসক্রাইব করার জন্য প্যারামিটার, যার ভিতরে যাবতীয় ফিজিক্যাল ইনফরমেশন, মেজারেবল ফিজিক্যাল প্যারামিটার সম্পর্কে যাবতীয় তথ্যাদি লুকিয়ে থাকে। এই সমস্ত ইনফরমেশন বের করে নেয়ার বিভিন্ন রকমের নিয়ম কানুন আছে, সেটা তোমরা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বে তখন একটু একটু করে শিখবে। ওয়েভ ফাংশন কি করে? ওয়েভ ফাংশন যে কাজটা করে সেটা হচ্ছে যে তোমার একটা কোয়ান্টাম সিস্টেমকে এক কথায় বলা যায় ডেসক্রাইব করে, তার একটা বর্ণনা দাঁড় করায়, যেই বর্ণনার ভিতরে সেই সিস্টেম সম্পর্কে সমস্ত খবরাখবর আছে। তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। অনেক কথা বললাম, কিন্তু সহজ কথা। একটা সিস্টেমকে, কোয়ান্টাম সিস্টেমকে ডেসক্রাইব করার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করি, বেসিক্যালি দ্যাট ইজ দ্য ওয়েভ ফাংশন অফ দ্যাট কোয়ান্টাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কেউ? স্যার স্টেট ভেক্টরটা কি? এটা কি রিপন হাসান নাকি? জি স্যার। আচ্ছা, রিপন হাসান। স্টেট ভেক্টর একটু অন্য ডেসক্রিপশনে যেতে হয়। তোমরা স্টেট ভেক্টর নিয়ে আমার ক্লাসের বাইরে থার্ড ইয়ারে কোনো কিছু পড়বে না। আমি স্টেট ভেক্টর শব্দটা পছন্দ করি এই জন্য যে এইটার ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা আরেকটু ফর্মাল। ওয়েভ ফাংশনের ক্ষেত্রে স্টেট ভেক্টরের ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা আরেকটু ফর্মাল,
ফর্মাল মানে কি, এটা আর একটু কাঠামোবদ্ধ এবং এইটা গাণিতিকভাবে আর একটু শক্তিশালী আমি বলবো। আসলে দুইটা ইকুইভ্যালেন্ট। এই মুহূর্তে থার্ড ইয়ারে তোমার যেহেতু যেই কোয়ান্টাম মেকানিক্স তুমি পড়বে এটা ওয়েভ মেকানিক্স, বেসিক্যালি লুজলি তোমার মাথার মধ্যে এইটুকু রাখলেই হবে যে স্টেট ভেক্টর যে কথা বলে ওয়েভ ফাংশনও সেই কথাই বলে। তোমার জন্য থার্ড ইয়ারে এই পর্যায়ে স্টেট ভেক্টর এবং ওয়েভ ফাংশনের ম্যাথমেটিক্যাল এবং রিগারাস ফর্মাল ডেফিনেশনের ভিতরে যেই কতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টটা এই মুহূর্তে তোমার জন্য জরুরি না। কথাটা হলো, আমি বোধহয় ক্লাসে তোমাদের বলেছিলাম যে স্টেট ভেক্টরকে আমরা ডিফাইন করি হিলবার্ট স্পেস বলে একটা স্পেস আছে। এটা ভেক্টরের কিছু বৈশিষ্ট্য নিয়ে একটা ইনফাইনাইট ডাইমেনশনাল কমপ্লেক্স স্পেস। এই স্পেসে একটা স্টেট ভেক্টর দাঁড়িয়ে থাকে। ওয়েভ মেকানিক্সে ওয়েভ ফাংশন ঠিক যেরকম স্টেট সম্পর্কে সমস্ত ইনফরমেশন ধারণ করে, হিলবার্ট স্পেসে স্টেট ভেক্টরও একটা পার্টিকুলার স্টেট সম্পর্কে সমস্ত ইনফরমেশন ধারণ করে। কিন্তু আমি যদি এগুলো নিয়ে এখন বেশি বলি তাহলে তুমি ওয়েভ মেকানিক্স এটা তোমার জন্য খুব মানে কি বলে সহজ পাঠ্য হবে না, হজমে একটু কঠিন হবে। কাজে আই উইল নট গো ইন ফার্দার ডিটেইলস। আমরা ফোর্থ ইয়ারে যখন কোয়ান্টাম মেকানিক্স এর ম্যাট্রিক্স ফর্মালিজম করব ইনশাআল্লাহ, দেন উইল ডিল উইথ স্টেট ভেক্টর ফর্মালি। আপাতত তোমার জন্য রিপন কি, তোমার জন্য ওয়েভ ফাংশন থেকে তুমি যা বোঝো স্টেট ভেক্টর থেকেও তুমি তাই বুঝবে, আমার ক্লাসেও তাই বুঝবে। তুমি কি বুঝছো কিছু? ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তুমি বোঝো নাই কিন্তু কিছু একটা বুঝছো আর কি, তাই না? জি স্যার, হালকা। আচ্ছা ঠিক আছে, এইটুকু চলবে, থার্ড ইয়ারের জন্য এইটুকু চলবে। আর কেউ? আমাদের কতটুকু সময় আছে? আচ্ছা শোনো, একটা কাজ আমি তোমাদের একজনকে দায়িত্ব দেব, সেটা হলো আমার ক্লাস হলো 11টা পর্যন্ত। তোমাদের ভিতরে একজন টাইম কিপার থাকবে। আমি চাই না খুব বেশি ওভাররান করতে। ঠিক আমার ক্লাসের সময় যখন হয়ে যাবে 15 মিনিটের আমাদের একটা মার্জিন আছে, আমি হয়তো আরেকটু সময় ফার্দার করবো, এক্সটেন্ড করবো, কিন্তু খুব বেশি সময় করতে চাই না। তোমাদের ভিতরে জাহিদ, শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছি স্যার। জাহিদ? জি স্যার। হ্যাঁ, তোমার দায়িত্ব হবে, তুমি কি নিতে চাও? তুমি সি আর সেই জন্য বলছি আর কি। জি স্যার, শিওর স্যার। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো যখন হবে তুমি যদি থাকো তাহলে ক্লাসের সময় শেষ হলে আমাকে একটু স্মরণ করিয়ে দিতে, বুঝতে পারছো? আমার সমস্ত ঘড়ি, আমার একটা ঘড়িও ঠিক নাই। পারবে? জি স্যার, পারবো স্যার। একটু ঠিক করে দেবে যেন আমি তোমার অন্য কোনো শিক্ষকের অসুবিধার সৃষ্টি না করি, ঠিক আছে? থ্যাংক ইউ, আগাম ধন্যবাদ। আর কেউ কিছু বলতে চাও? তোমরা হাত তোলা জানো? কি করে হাত তুলতে হয়? জি স্যার, জানি। মনে হয় না কেউ কিছু বলতে চায়। তো ঠিক আছে, আর কেউ কিছু বলতে চাইলে আমাকে বলো, ক্লাসের ব্যাপারে বলো, তোমরা কি অবস্থায় আছো সেটার ব্যাপারে বলো। স্যার অবস্থা তেমন ভালো না। এটা কে কথা বলছে? স্যার আমি এনামুল স্যার। এনামুল বলো। স্যার আসলে পানি বেড়ে যাচ্ছে স্যার চারিদিকে, স্যার বন্যার আশঙ্কা। খুব খারাপ অবস্থা, খুব যতভাবে খারাপ হতে পারে ততভাবে খারাপ অবস্থা। জি স্যার, তার দিকে আবার ভাইরাস স্যার, সামান্য জ্বর হলে স্যার ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, হসপিটালে নিয়ে স্যার কোভিড টেস্ট করাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের আমি বলি, এই কথাটা একটু ইনফরমালি নিতে হবে আর কি, আমার আগে এই কথাটা বলা দরকার ছিল। অবস্থাটা কেমন সেটা তো আমরা সবাই কম বেশি বুঝতে পারছি আর কি, তাই না? আমার একটা চেষ্টা থাকবে, এটা কোনো প্রমিস না, আমি প্রমিস করতে পারবো না, কিন্তু আমি কথা দিতে পারি যে আমি চেষ্টা করব। প্রমিস না এই জন্য যে আমাদের তো কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের ভিতরেই আমাদের সবকিছু কন্ডাক্ট করতে হবে। আমার একটা ইচ্ছা আছে, আমার একান্ত ইচ্ছা আছে, বিশেষ করে তোমাদের সেই সমস্ত বন্ধুদের এটা তোমরা বলবে যারা খুবই বিপদে আছে আর কি। সেটা হলো যে যখনই বিশ্ববিদ্যালয় খুলুক, আমি চাইবো যে লেভেলেই হোক না কেন, আমি অনলাইনে তোমাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম বা করব, আমি খুব দ্রুত হলেও সেই জিনিসগুলো একটু ক্লাসরুমে আর একবার খুব দ্রুত তোমাদের সবাইকে সামনে নিয়ে আর একবার ভেরি কুইকলি রিভাইজ করতে চাই। এখন এটা আমার ইচ্ছা। বিশ্ববিদ্যালয় খোলার পরে এগুলো করার জন্য কতটুকু সময় পাওয়া যাবে না পাওয়া যাবে এগুলোর ব্যাপারে আমার অ্যাবসলিউটলি কোনো আইডিয়া নাই।
কিন্তু আমি তোমাদের জানিয়ে রাখলাম এরকম ইচ্ছা একটা আমার আছে যে আমি আবার ইনশাআল্লাহ যখন তোমাদের সবাইকে সাথে নিয়ে সামনে বসতে পারবো, সেই সুযোগ যখন আল্লাহ পাক দেবেন, I will try again to go through all the things very quickly. ঠিক আছে, যাতে যারা খুবই বিপদে আছো, খুবই সমস্যার ভিতরে আছো, তারা একেবারে বাদ না পড়ে যাও, এই চেষ্টাটা আমি করব। এখন দেখা যাক কতটুকু কি করতে পারবো, জানি না কি হবে। আমার আর কতটুকু সময় আছে? টাইম তো শেষ। ও টাইম শেষ। শেষ। আচ্ছা 11টা বেজে গেছে নাকি? 12টা বেজে জি গেছে। স্যার 12টা। হ্যাঁ, কেউ কিছু বলতে চাও? আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে তোমরা কেউ কিছু বলতে চাও। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, নিজেরাও ভালো থেকো, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। আর তোমরা রুটিন জেনে যাবে এরপরে কিভাবে হবে না হবে। তো তোমরা সবাই ভালো থাকবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আদাব স্যার। আদাব, ভালো থাকবে। আদাব।